আচ্ছা, আমাদের এখানে যে 8 নম্বর কোশ্চেনটা আছে, সো এখানে বেসিক্যালি একটা ইনপুট দেওয়া আছে অ্যান্ড ওইটা করসপন্ডিং যে আমার এসডিটি সেটা দেওয়া আছে। আমাদের বেসিক্যালি এই ইনপুটের অ্যানোটেটেড পার্টসিটা আঁকতে হবে। সো আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি। এখানে দেখবেন যে আমার একটা জায়গায়, এই যে এই জায়গাটাতে আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো কিন্তু লাস্টে দেওয়া আছে, এন্ড অফ দ্য প্রোডাকশন এখানে দেওয়া আছে। তো এটা দেখে মনে হইতে পারে যে এটা তো কাইন্ড অফ মানে রিডাকশনের সময় অ্যাপ্লাই হবে, বিষয়টা কিন্তু ওরকম না। এইটা হলো বেসিক্যালি এই পোর্শনটা বেসিক্যালি এসডিডির মতো দেওয়া আছে আপনাকে আর কি। এটা এখানে এই জিনিসটা জাজ করতে দেওয়া হয়েছে যে আপনি এটাকে দেখে বুঝেন কি না যে এগুলা যে অ্যাকচুয়ালি আমার এখান থেকে এখানে যাওয়ার টাইমে এই জিনিসগুলো ক্যালকুলেট হবে, ঠিক আছে? সো পরীক্ষায় যদি কখনো এইভাবে জিনিসগুলো দেওয়া থাকে, অর্থাৎ যদি কখনো দেখেন যে ইনহেরিটেডগুলো লাস্টে লেখা, তার মানে বুঝতে হবে যে ওইটা আসলে এসডিডি ফরম্যাটে দেওয়া। আপনাকে বুঝতে হবে জিনিসটা যে এটা আসলে ট্রাভার্স করার টাইমে আমার ওই ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো পাস হবে, ঠিক আছে? আর বাকি যে পোর্শনগুলো, বাকি যে পোর্শনটা, এগুলো কিন্তু সিনথেসাইজ অ্যাট্রিবিউট। সো এগুলা অ্যাজ ইউজুয়াল যে রিডাকশনের সময় আমার এই জিনিসগুলো হবে, ক্যালকুলেট হবে, ঠিক আছে? তো এইখানে আর কি যেটা আমি ফোকাস দিতে যাচ্ছি, যেটা দেখে মনে হচ্ছে যে আমার লাস্টে হয়তো এই জিনিসটা পার হবে, বাট এটা কিন্তু ওরকম না। এটা হলে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে লিখতাম যে যে এইটার পরে আমরা কাইন্ড অফ এরকম জিনিসগুলো লিখতাম, রাইট? এখানে যখন নাম থেকে C1-এ যাইতাম তখন C1 ডট সামথিং, তাহলে C1 ডট সামথিং যেগুলো লেখা থাকবে সেগুলাই বেসিক্যালি আমার কি ইনহেরিটেড অ্যাট্রিবিউট। সো ওটা নিয়ে কনফিউজ হবেন না। তো আমি এখানে দেখাই, আমি হয়তো পুরাটা করব না, মানে যে এই টাইপের অলরেডি আমরা করে আসছি, এই টাইপের পার্টস ট্রি, এই টাইপের পার্টস ট্রি আমরা কিন্তু অলরেডি ড্র করে আসছি। সেজন্য আমি পার্টস ট্রিটা আগে একটু দেখাই। এটা হলো আমার যে পার্টস ট্রি, সেটা পার্টস ট্রি আঁকতে মানে আঁকতে পারার কথা। পার্টস ট্রি এখন অতটা কঠিন কোনো কিছু না। তো এখন আমরা যদি একটু ধরে ধরে করি, সিমুলেট করার ট্রাই করি। প্রথমে দেখেন আমরা কই যাব। প্রথমে হলো আমরা পি থেকে ডিতে যাব। পি থেকে যখন ডিতে যাই তখন আমাদের কী কী কাজ করতে হয়, যে এই জিনিসগুলো করতে হয়, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এখানে অফসেটটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, তাহলে অফসেটের ভ্যালু 0। তারপর টপ হচ্ছে নতুন একটা ইনভায়রনমেন্ট স্ট্যাকও হচ্ছে নতুন একটা স্ট্যাক, অফসেট স্ট্যাকও হচ্ছে নতুন একটা স্ট্যাক। তাহলে তিনটা নতুন জিনিস ডিফাইন করতে হবে। তাহলে আমাদের দেখেন ওই যে টপকে রাখছি, ইনভায়রনমেন্ট স্ট্যাককে রাখছি, আর অফসেট স্ট্যাককে রাখছি, এই তিনটা জিনিসকে আমরা ডিফাইন করছি। আচ্ছা, এরপরে কি হবে, ডি থেকে টির কাছে যাবে। সো এখানে দেখেন যাওয়ার সময় কোনো কিছু করতে হয় না, রাইট? ডি থেকে টিতে যাওয়ার সময় কোনো কিছু, মানে টি ডট সামথিং কি কিছু লেখা আছে এখানে, মানে টি ডট সামথিং লিখে কোনো কিছু কি ক্যালকুলেট করা আছে? দেখেন নাই, রাইট? এখানে টি ডট সামথিং লিখে কোনো কিছু ক্যালকুলেট করা নাই। সো এখানে আমার বুঝতে পারতেছেন কোনো ইনহেরিটেড অ্যাট্রিবিউট নাই টি এর। সো এখন দেখেন টি থেকে আবার এই বিতে যাবে। তো টি থেকে যখন বিতে যাবে এগেইন আমার কি এখানে কোথাও দেখেন লেখা আছে যে বি ডট সামথিং ইকুয়াল টু সামথিং, অর্থাৎ বি কি কোথাও ক্যালকুলেট হচ্ছে? বি এর কোনো কিছু হচ্ছে না। তার মানে দেখেন যাওয়ার সময়ও কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? তাহলে এরপর দেখেন বি থেকে ইন্টিজারে গেলাম, আবার ইন্টিজার থেকে বিতে রিডিউস হব। তাহলে যখন আমরা রিডিউস হব তখন কি রিডাকশনের সময় কি সিনথেসিস অ্যাট্রিবিউটগুলো কিন্তু ক্যালকুলেট হয়। তাহলে সিনথেসিস অ্যাট্রিবিউটটা চেনার ওয়ে কি, যে আমার প্যারেন্ট ডট সামথিং ইকুয়াল টু কিছু লেখা থাকবে। এখানে দেখেন যে প্যারেন্ট ডট সামথিং লেখা আছে, প্যারেন্ট ডট সামথিং লেখা আছে। তাহলে আমাদের এই টাইপ আর উইথটা কিন্তু সিনথেসাইজ অ্যাট্রিবিউট। সো এগুলো রিডাকশনের সময় আসবে। তাহলে টাইপ হচ্ছে আমার ইন্টিজার আর উইথ হচ্ছে 4। এরপর কি বি থেকে সিতে যাওয়ার ট্রাই করবে, রাইট? তাহলে বি থেকে যখন সিতে যাওয়ার ট্রাই করবে তখন আমাদের কোন প্রোডাকশন রুলটা ইউজ হচ্ছে, যে এইটা। তো এখানে অলরেডি দেখেন লেখাই আছে যে সিতে যাওয়ার টাইমে আমাকে সি এর ইনহেরিটেড টাইপ যেখানে যাচ্ছি সেইটা ডট সামথিং, রাইট? এই যে এখানে লেখা আছে। তাহলে বুঝতে পারতেছেন ওইটা ডট সামথিং, এই জিনিসগুলো হচ্ছে আমার সব ইনহেরিটেড অ্যাট্রিবিউট। সো সি ইন ডট টাইপ হচ্ছে বি ডট টাইপ, সি ইন ডট উইথ হচ্ছে বি ডট উইথ। তাহলে সি ইন ডট টাইপ, এখানে ডট ইন টাইপ, এখানে কিন্তু ইন টাইপ পুরোটা লিখতে হবে। আমি জাস্ট এইভাবে শর্টকাটে লিখলাম, বাট আপনাদের কিন্তু পুরোটা লিখতে হবে। আর এখানে ইন উইথ আমি এখানে WI লিখলাম, তাহলে এখানে হচ্ছে উইথ হচ্ছে 4। আরেকটা জিনিস হলো পরীক্ষায় কিন্তু খেয়াল করবেন যে এই ভ্যালুগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক আছে? এখানে এই ভ্যালুগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেওয়া হয়, সেগুলো একটু খেয়াল রাখবেন যে রুলগুলো ঠিকঠাক মতো যেন অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এরপরে এখান থেকে এফসানালে যাবে, আবার এফসানাল থেকে সিতে রিডিউস হবে। তাহলে এফসানাল থেকে যখন সে সিতে রিডিউস হয় তখন হলো আমাদের এই কাজগুলো করতে হয়। এফসানাল থেকে যখন সে সিতে রিডিউস হয় তখন কি সিনথেসাইজ অ্যাট্রিবিউট। তাহলে সিনথেসাইজ অ্যাট্রিবিউট চেনা ওয়ে কি, যে আমার প্যারেন্ট ডট সামথিং লেখা থাকবে, এই যে প্যারেন্ট ডট সামথিং ইকুয়াল টু সামথিং, আবার প্যারেন্ট ডট সামথিং ইকুয়াল টু সামথিং, এই জিনিসগুলো লেখা থাকবে। তো দেখেন এখানে সি ডট টাইপ হচ্ছে সি ডট ইন টাইপ। তাহলে আমি সিনথেসিস অ্যাট্রিবিউটগুলোকে
গ্রিন মার্কার দিয়ে লিখি, তাহলে সি ডট টাইপ, তাহলে টাইপটা হবে ইন্টিজার, আর এটার উইথটা কত হবে, উইথটা হবে 4। তাহলে এই টাইপ আর উইথটা হচ্ছে আমার ইনহেরিটেড, আর ইন টাইপ আর ইন উইথটা হচ্ছিল আমার টাইপ আর উইথটা হচ্ছে সিনথেসাইজড, আর ইন টাইপ আর ইন উইথটা হচ্ছে আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আচ্ছা, এরপরে এখান থেকে টিতে যাবে, তার মানে কি বিসি পুরাটা রিডিউস হবে হচ্ছে টিতে। বিসি যখন পুরাটা টিতে রিডিউস হবে তখন কি হয়, এই কাজগুলো হয় যে টি এর টাইপ হচ্ছে সি এর টাইপ, টি এর উইথ হচ্ছে সি এর উইথ। তাহলে টি এর যে টাইপ সেটা হচ্ছে যে আমার সি এর টাইপ, সি এর টাইপ হচ্ছে আমার ইন্টিজার, আর টি এর যে উইথ সেটা হচ্ছে আমার সি এর উইথ, সি এর উইথ কত, সি এর উইথ হচ্ছে 4, সি এর উইথটা হচ্ছে 4। আচ্ছা, এরপরে টি থেকে আইডিতে যাবে, আইডি থেকে সেমিক্লোনে যাবে, দেন সেমিক্লোন থেকে ডিতে যাবে, রাইট, সেমিক্লোন থেকে ডিতে যাবে। তাহলে যখন দেখেন সেমিক্লোন থেকে সে ডিতে যায়, সেমিক্লোন থেকে ডিতে যায়, তখন আমার এই কাজটা হবে। সো কী কী করতে হবে, সিম্বল টেবিলে এই জিনিসগুলোকে ইনফরমেশন করতে হবে, এরপর হলো অফসেটকে অ্যাড করে দিতে হবে। তাহলে সিম্বল টেবিলে আইডিকে রাখতে হবে, টাইপকে রাখতে হবে, অফসেটকে রাখতে হবে। তাহলে আইডিটা ওয়াই, টাইপটা হচ্ছে ইন্টিজার, আর অফসেটটা কত, অফসেটটা হলো 0, কারেন্টলি 0-তে আছে। তাহলে সিম্বল টেবিল হচ্ছে টপের মধ্যে আমাদের রাখতে হবে আইডি, টাইপ আর অফসেট, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা জিনিস রাখলাম। আচ্ছা, এরপরে কী করতে হবে, এরপর অফসেটকে কিন্তু বাড়াইতে হবে। তাহলে অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ। তাহলে টি ডট উইথটা কত, টি ডট উইথ ছিল 4, রাইট, এখানে ছিল 4, এই যে এখানে যে 4 সেটা। তো এখন আমাদের যেটা করতে হবে, এই অফসেটের ভ্যালু কত, 0 থেকে কত হবে, তাহলে 0 থেকে 4 হবে। এগেইন এখানে সিম্যান্টিক রুলগুলো একটু খেয়াল করবেন যে কীভাবে লেখা আছে, এখানে কিন্তু অনেক সময় মানে এই রুলগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেওয়া হয়। আমরা এখানে ডিরেক্ট বইয়েরটা ইউজ করছি। সো প্রত্যেকটাখানে জাস্ট একটু খেয়াল করবেন যে ওই জিনিসগুলোকে ওইভাবেই ক্যালকুলেট, নর্মালি ক্যালকুলেট হচ্ছে নাকি আবার এর মধ্যে রুলটা চেঞ্জ করে দিছে, সো একটু খেয়াল করবেন এই জিনিসগুলো। আচ্ছা, তো যাই হোক, আমাদের অফসেটের ভ্যালু 4 করতে বসছে, 4 রাখলাম। এরপর হলো আমরা D1কে ট্রাভার্স করব, অর্থাৎ এই যে একে ট্রাভার্স করবো। তাহলে এখান থেকে টিতে আসবে, টি থেকে রেকর্ড থেকে কার্লি ব্রেসের থেকে যখন সে আবার ডির কাছে যাবে তখন দেখেন যে অনেক কিছু হয়। এই যে কার্লি ব্রেস থেকে যখন সে ডির কাছে যাবে তখন হলো আমার এই সব কিছু হয়। তাহলে প্রথমে ইনভায়রনমেন্ট স্ট্যাককে টপকে পুশ করতে হবে। তাহলে ইনভায়রনমেন্ট স্ট্যাকের মধ্যে টপে কারেন্টলি আসেই হলো একটা এলিমেন্ট, তাহলে ওই পুরো টপকে পুশ করা মানে বেসিক্যালি ওই একটা এলিমেন্টকেই পুশ করা। তাহলে ওকে আমরা জাস্ট পুশ করে রাখলাম। আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপরে নতুন একটা সিম্বল টেবিল ক্রিয়েট করতে হবে, টপ ইকুয়াল টু নিউ ইনভায়রনমেন্ট। তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা এক দাগে এটা কেটে এখানে নতুন একটা টপ আনতে পারেন। তাহলে কারেন্টলি আমার নতুন একটা সিম্বল টেবিল ক্রিয়েট হলো, ঠিক আছে। কেন সিম্বল টেবিল ক্রিয়েট হলো, কারণ হলো আমরা এখন রেকর্ডের মধ্যে ঢুকছি, এই যে রেকর্ডের স্কোপের মধ্যে ঢুকছি। তো প্রত্যেকটা স্কোপ ওয়াইজ কিন্তু সিম্বল টেবিল এক এক রকম হবে, আলাদা আলাদা হবে, সেজন্য নতুন একটা সিম্বল টেবিল আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, এরপরে অফসেট স্ট্যাক ডট পুশ অফসেট। তাহলে এখন আমাকে ওই যে আগেকার অফসেটটাকেও সেভ করে রাখতে হবে। আগেকার অফসেটের ভ্যালু কত ছিল, 4। তাহলে এখন হলো অফসেট স্ট্যাকের মধ্যে এই অফসেটটাকে সেভ করে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, কোথায় গেল, হ্যাঁ, এরপরে হলো আমাদের অফসেটের ভ্যালুটাকে 0 করতে হবে। তাহলে দেখেন এখানে যদি 0 করতে বলছে, তাহলে আমরা আবার 4কে কেটে কত লিখবো, 0 লিখবো। কারণ কি, ওই যে এগেইন ওই রেকর্ডের মধ্যে যেহেতু ঢুকছি, তাহলে অফসেটটা আবার 0 থেকে শুরু হবে সব কিছু, মানে আমার সিমেন্টিক রুল অনুসারে। তো সিমেন্টিক রুল অনুসারে যা লেখা থাকবে ওইটা লিখবো। এখন পরীক্ষায় ইনকেস যদি এগুলা জিনিস যদি চেঞ্জ করে দেওয়া হয়, তখন ওই জিনিসটাই কিন্তু ধরে ধরে আপনাকে করতে হবে, মানে যত ভ্যালু বলা আছে সেটাই লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা ডি থেকে টিতে আসলাম, টি থেকে বি থেকে আবার এখানে আসলাম, ইন্টিজার থেকে আবার বিতে আসলাম। তাহলে আমার যেটা হবে, টাইপটা হবে ইন্টিজার আর উইথটা হবে 4। তো আমি এখন একটু তাড়াতাড়ি লিখি এই জিনিসগুলো, কারণ খুবই সিমিলার। দেন বি থেকে যখন সিতে যাবে তখন কি হচ্ছে, সি এর ইন টাইপ আর ইন উইথ এই দুটো এখন হবে। তাহলে ইন টাইপটা হবে ইন্টিজার, আর ইন উইথটা কত হবে, ইন উইথটা হবে 4, যেহেতু এটা 4 ছিল, ঠিক আছে। তাহলে বি থেকে সিতে যাওয়ার সময় ওই কাজটা হবে। দেন সি থেকে নাম্বার থেকে যখন C1-এর কাছে গেল, দেন C1-এর দেখেন একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউটগুলো আছে, এই যে নাম্বার C1, এই যে সি থেকে নাম্বার C1, দেখেন C1 ডট সামথিং, এই যে এই দুটা আছে, তাই ক্যালকুলেশন আছে। তাহলে এখানে ইনহেরিটেড টাইপ, এটারও ইনহেরিটেড উইথ, এই জিনিসগুলো এখন ক্যালকুলেট হবে। তাহলে C1-এর ইনহেরিটেড টাইপ, এটা হচ্ছে প্যারেন্টের যেটা ইনহেরিটেড টাইপ সেটা হচ্ছে ইন্টিজার, আর এটার যে ইনহেরিটেড উইথ সেটা হলো প্যারেন্টের যে ইনহেরিটেড উইথ সেটা। তাহলে এখানেও হবে ইন্টিজার আর 4। আচ্ছা, এখানে এটা
আচ্ছা এরপরে কোথায় আসবে, এরপর এখান থেকে আমার নামের কাছে আসবে, দেন নাম থেকে আবার এই C1 এর কাছে যাবে। তাহলে নাম থেকে যখন C1 এর কাছে যাবে এই চাইল্ডের কিন্তু ইনহেরিটেডটা প্যারেন্ট থেকে পাস হবে। সো চাইল্ডেরও ওই ইনহেরিটেড উইথ আসবে 4, আর ইনহেরিটেড টাইপ আসবে, এটাও হবে ইন্টিজার, অর্থাৎ যে এই জিনিসগুলো প্রোপাগেট হচ্ছে, এই জিনিসগুলো চাইল্ডের কাছে আসতেছে। এরপর এখান থেকে এক্সটার্নাল থেকে আবার যখন C1 এ আসবে তখন হলো আমার সিনথেসিস অ্যাট্রিবিউটগুলো ফাইনালাইজ হবে। তাহলে এখানে ছিল টাইপ ছিল একটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখানে যখন এক্সটার্নাল থেকে সিতে যাবে তখন দেখেন ওই ইয়াগুলো ছিল, টাইপ ছিল, আরেকটা উইথ ছিল, রাইট? এই যে টাইপ ছিল আর উইথ ছিল। তাহলে এখানে যেটা হবে যে টাইপ ইকুয়াল টু ইন্টিজার আর উইথ ইকুয়াল টু 4। তাহলে টাইপ আর উইথটা আমার এখানে ইয়া হলো। আচ্ছা এরপরে দেখেন যেটা হবে, এরপর এখান থেকে আবার প্যারেন্ট C1 এ যাবে, তার মানে কি পুরো জিনিসটা রিডিউস হবে। এখন নাম C1টা রিডিউস হয়ে কোথায় যাবে, C1 এ। তাহলে রিডিউসের সময় আমার একদম লাস্টে চেক করতে হবে, অর্থাৎ সিনথেসিস অ্যাট্রিবিউটগুলো। এই নাম C1টা যখন সিতে রিডিউস হয় তখন আমাদের সিনথেসিস অ্যাট্রিবিউট কীভাবে পাবো, এই যে প্যারেন্ট ডট সামথিং ইকুয়াল টু, দেখেন কোথায় কোথায় ক্যালকুলেশন আছে, এই যে প্যারেন্ট ডট সামথিং লেখা আছে, প্যারেন্ট ডট সামথিং লেখা আছে। তাহলে এগুলো হলো আমার রিডাকশনের সময় কাজে লাগবে। তাহলে প্রথমে টাইপ হচ্ছে অ্যারে অফ নাম ডট ভ্যালু C1 ডট টাইপ। তাহলে এখানে যেটা হবে, যে এখানে যেটা হবে টাইপটা হচ্ছে অ্যারে অফ নাম ডট ভ্যালু। আচ্ছা এখানে নামগুলোর একটু লেক্সিমগুলো লাগবে আমার, তো এখানে কত বাই কত অ্যারে ছিল, 3/5 অ্যারে ছিল, রাইট? তাহলে এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 5। তাহলে এখানে অ্যারে ডট নাম ডট ভ্যালু মানে কোনটা, এই যে 5টা, রাইট? কারণ এই C1 নিয়ে কাজ করতেছি, তো এটার চাইল্ডে যে 5টা ছিল সেটা নাম ডট ভ্যালু। এরপর হচ্ছে C1 ডট টাইপ, অর্থাৎ এটার যে চাইল্ড আছে, এটার চাইল্ড কিন্তু আমার এই C1টা, এই C1টা কিন্তু ওটার চাইল্ড। তাহলে ওইটার যে টাইপ, তাহলে ওইটার টাইপটা কি, ওইটার টাইপটা ছিল ইন্টিজার। তাহলে এখানে কত লিখবো, ইন্টিজারকে লিখবো। আর এটার যে এটা উইথ দেখেন ছিল নাম ডট ভ্যালু ইন্টু C1 ডট উইথ। তার নাম ডট ভ্যালু মানে কত, 5, ইন্টু C1 মানে কি, তার চাইল্ডের যে চাইল্ডের উইথ কত, 4। তাহলে 5 ইন্টু 4 মানে কত, 20। তাই দেখেন টাইপ হচ্ছে এইটা, উইথ হচ্ছে আমার এইটা। আচ্ছা এরপরে এইখান থেকে যখন আবার সিতে যাবে তখন আবার রিডিউস হবে জিনিসগুলো। তাহলে যখন রিডিউস হইলো তাহলে এটার যে টাইপ, তখন কি হবে, ওই যে আবার সেম জিনিস, এটা যখন আবার সিতে রিডিউস হবে যে আবার হলো এগুলা জিনিস আমার করতে হবে, সি এর টাইপ আর সি এর যে উইথ এটাকে দেখতে হবে। তাহলে এটার যে টাইপ সেটা হচ্ছে অ্যারে অফ নাম ডট ভ্যালু, আর একটা হচ্ছে C1 ডট টাইপ। C1 এর যে টাইপ সেটা মানে কিন্তু অ্যারে অফ 5 ইন্টিজার। তাহলে এখানে কিন্তু ওই পুরো জিনিসটাই লিখতে হবে, অ্যারে অফ 5 ইন্টিজার। আচ্ছা আপনারা যখন পার্সিটা আঁকবেন একটু ফাঁকা ফাঁকা করে সিম্বলগুলোকে আঁকবেন, অর্থাৎ টির পর একটু ফাঁকা দিয়ে আইডি দেন সেমিক্লোন, তাহলে হলো আপনাদের এরকম ঘিজিমিজি হবে না। আমি আসলে খুব বেশি কাছাকাছি এঁকে ফেলছি, সেজন্য সব কিছু আর কি মানে খুব ঘিজিমিজি অবস্থায় আছে। তো যাই হোক, এখানে এরপর উইথটা কত হবে, এটার যে এটা উইথটা হবে যে আমার নাম ডট ভ্যালু মানে হচ্ছে 3 ইন্টু C1 ডট উইথ। C1 এর উইথটা কত ছিল, C1 এর উইথটা ছিল কিন্তু 20। তাহলে 3 ইন্টু 20 মানে হলো আমার উইথটা হবে কত, 60। তাহলে উইথটা হবে আমার 60। আচ্ছা এরপরে এখান থেকে কোথায় আসবে, এখান থেকে টিতে আসবে, রাইট? তাহলে BC রিডিউস হবে হলো টিতে। তাহলে BC যখন টিতে রিডিউস হয় তখন দেখেন টি এর টাইপ আর টি এর উইথটা সেট হচ্ছে, অর্থাৎ সিনথেসিস অ্যাট্রিবিউট যেটা। তাহলে টি ডট সামথিং গুলো আমাদের লিখতে হবে, তাহলে টি ডট টাইপ আর টি ডট উইথ। তাহলে টি ডট টাইপটা হবে কি, এই পুরা জিনিসটা কিন্তু হবে যে অ্যারে অফ 3 অ্যারে অফ 5 ইন্টিজার। আমি আর লিখতেছি না, এই পুরা জিনিসটা কিন্তু এখন আমার এইখানে বসবে, ঠিক আছে? আর এটার যে উইথ, এটা কত হবে, এটার উইথটা বসবে হচ্ছে সি ডট উইথ। তাহলে সি এর উইথটা কত ছিল, 60 ছিল, তাহলে এখানে উইথটা বসবে কত, 60। আচ্ছা এরপরে এখান থেকে আবার আইডিতে যাবে, আইডি থেকে সেমিক্লোন থেকে আবার দেখেন এই ডির কাছে যাবে। তাহলে যখন আমার এই কাজটা হইলো তখন হইলো এগেইন ওই যে আমার সিম্বল টেবিলে কিছু কাজ করতে হয়, এই যে এই কাজগুলো সিম্বল টেবিলে পুট করবো, এরপর অফসেটের ভ্যালু বাড়াই দিব। তাহলে প্রথমে আইডিকে রাখবো, টাইপকে রাখবো, অফসেটকে রাখবো। তাহলে এখানে আইডি হলো জেড, টাইপ কি, টাইপ হচ্ছে হলো আমার এই পুরো জিনিসটা অ্যারে অফ 3 অ্যারে অফ 5 ইন্টিজার। তাহলে আমাদের যেটা করতে হবে এখানে রাখতে হবে কাকে, জেড, লিখতে হবে অ্যারে অফ 3 অ্যারে অফ
5 কমা ইন্টিজার, এরপর রাখতে হবে কাকে, অফসেটকে রাখতে হবে। তাহলে কারেন্টলি আমাদের অফসেটের ভ্যালু কত, একটু দেখি, আমাদের কারেন্টলি অফসেটের ভ্যালু কিন্তু 0, তাহলে এখানে কত রাখবো, এখানে আমরা এখন 0কে রাখবো। কারেন্টলি আমাদের অফসেটের ভ্যালু যেহেতু 0, তাহলে এখন আমরা 0কে রাখলাম। আচ্ছা, এরপরে কি করতে হয়, এরপর কিন্তু অফসেটের ভ্যালুটা বাড়াই দিতে হয়, রাইট। এই যে অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ, সেজন্য আমরা যেটা করবো, এটার পরে আমরা এখানে এটার যে উইথ, তাহলে এটা উইথ কত, আমাদের এই জিনিসটা উইথ কত ছিল, এই টি এর উইথটা ছিল 60, তাহলে এখানে যত হবে, এখানে 60 হবে। আচ্ছা, তাহলে এটার উইথটা হলো 60, তাহলে সেজন্য আমাদের অফসেটের ভ্যালু এখন 60 হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কী করবো, এই D1কে আবার ট্রাভার্স করা শুরু করবো। তাহলে ওই D1টা কোনটা, এই যে এইটাকে এখন আমরা আবার ট্রাভার্স করবো। সো আবার হলো ওই সেম জিনিস, এখানে টি আসবে, বি আসবে, ইন্টিজার, দেন ইন্টিজার থেকে বিতে আসার সময় ওই যে টাইপ আর উইথটা সেট হবে, আমি আর লিখতেছি না। দেন বি থেকে যখন সিতে যাবে তখন ওই যে ইনহেরিটেডগুলা এখানে পাস হবে, সি এর ইনহেরিটেড আকারে পাস হবে, আমি এগেইন এটা লিখতেছি না। এরপর এখান থেকে আবার যখন সিতে আসবে তখন তার টাইপগুলো কিন্তু ফাইনালাইজ হবে। তাহলে এখানকার যে টাইপ আসবে আলটিমেটলি সেটা কিন্তু ইন্টিজার, আর এটার যে উইথ সেটা আসবে কত, 4। দেন এখান থেকে যখন আবার টিতে যাবে তখন কী লেখা ছিল, টি ডট টাইপ ইকুয়াল টু সি ডট টাইপ, রাইট। তাহলে এটার যে টাইপ সেটাও আসবে কত, ইন্টিজার, আর এটার যে উইথ সেটাও আসবে কত, 4। এরপর আমরা টি থেকে আইডির কাছে যাব, আইডি থেকে সেমিক্লন থেকে যখন আবার ডির কাছে যাওয়ার ট্রাই করব, তখন কি হবে, তখন হচ্ছে যে আমার ওই সিম্বল টেবিলের মধ্যে পুশ হবে, রাইট। যে সিম্বল টেবিলের মধ্যে আইডিকে রাখতে হয়, টাইপকে রাখতে হয়, আর হচ্ছে তার অফসেটকে রাখতে হয়। তাহলে এখানে কত হবে, ওয়াই ইন্টিজার, আর অফসেটটা কত, অফসেট হলো 60। তাহলে আমরা সিম্বল টেবিলের মধ্যে রাখবো হলো কাকে, এই যে ওয়াই ইন্টিজার আর 60, ঠিক আছে, এই জিনিসটা রাখলাম। তো আপনাদের কিন্তু সবগুলো অ্যাট্রিবিউট লিখতে হবে, আমি জাস্ট এখানে একই রিপিটিটিভ জিনিস দেখে আমি এখানে আপাতত স্কিপ করতেছি, বাট আপনাদের পরীক্ষা কিন্তু সবগুলোই লিখতে হবে, ঠিক আছে, পরীক্ষা কিন্তু এরকম বাদ দিলে হবে না। আচ্ছা, এরপরে আচ্ছা, সিম্বল টেবিলে পুট করার পর আমাদের কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হলো অফসেটের ভ্যালু বাড়ানো, রাইট। সিম্বল টেবিলে পুট করার পর অফসেটের ভ্যালুটাকে বাড়াইতে হবে। তাহলে 60-র সাথে কত যোগ হবে, ইন্টিজার ছিল 4 বাইট, ইন্টিজার এই যে এই টাইপটা ছিল একটা ইন্টিজার, এটা উইথটা ছিল 4, তাহলে যেটা হবে এখানে 60-র পর এবার কত হবে, 64 হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে এখান থেকে এরপর ডির কাছে গেলাম, দেন এপসানালে আসলাম, এপসানাল থেকে আবার আমরা ডির কাছে গেলাম। আচ্ছা, এপসানাল থেকে যখন ডির কাছে যাও তখন কি কিছু করা লাগে, দেখেন কোনো কিছু নাই, ডি থেকে এপসানালে কিছু করা নাই, তাহলে কিছু করা লাগবে না। এরপরে আমরা এইখান থেকে ডিতে আসবো, তার মানে কি পুরা জিনিসটা রিডিউস হবে ডিতে, টিআইডি সেমিক্লন ডি পুরাটা রিডিউস হবে ডিতে। তাহলে পুরাটা যখন ডিতে রিডিউস হয় তখন কি কোনো কিছু করা লাগে, টিআইডি সেমিক্লন ডিটা যদি ডিতে রিডিউস হয়, দেখেন ডি ডট সামথিং কোনো কিছু লেখা নাই, রাইট, কোনো কিছুই লেখা নেই। সো আমাদের এখানেও কোনো কিছু করতে হবে না, অর্থাৎ এখানে কোনো সিনথেসাইজ অ্যাট্রিবিউট নাই, আর সো আমাদের কিছু করতে হবে না। এখন আমরা এখান থেকে আবার এই ডিতে যাব, তো এগেইন টিআইডি সেমিক্লন ডি, এইটা রিডিউসের সময় আমার কোনো কিছু করতে হবে না। আচ্ছা, এরপর দেখেন এই ডি এর পর সে কিন্তু আমার এই যে এই কার্লি বেসটাকে সে পড়বে, এই কার্লি বেসটাকে সে এখন পার্স করবে। ডি এর পর যখন সে কার্লি বেসটাকে পড়লো, কার্লি বেসটা পড়ার পর দেখেন আমাদের অনেক কিছু করতে হবে, রাইট। কার্লি বেসটা পড়ার পর কিন্তু আমাদের যে এই কাজগুলো করতে হবে, তার মানে এই যে কার্লি বেসটা পড়ার পর যখন আমার টিতে রিডিউস হচ্ছে, ওই যে রিডাকশনের সময় আমার এখন এই কাজগুলো এখন করতে হবে। তো কী কী করতে হবে দেখেন, আমরা যদি একটু আসি এক এক করে। প্রথমে দেখেন ইনভায়রনমেন্ট ডট রেকর্ড ইনভায়রনমেন্ট, এটা হলো ইনভায়রনমেন্ট, রেকর্ড ইনভায়রনমেন্ট মানে হচ্ছে টপকে হচ্ছে একটা রেকর্ড ইনভায়রনমেন্টের মধ্যে রেখে দিছে, ঠিক আছে। তার মানে দেখেন যে টপের ভ্যালুটা বেসিক্যালি রেকর্ড ইনভায়রনমেন্টের মধ্যে রাখতেছে। এরপর কি বলছে, রেকর্ড উইথের মধ্যে কাকে রাখতেছে, অফসেটকে রাখতেছে, রেকর্ডের যে উইথ আছে সেটার মধ্যে অফসেটকে রাখতেছে। তাহলে দেখেন আমরা যেটা করতে পারি, এখানে রেকর্ড ইনভায়রনমেন্ট ইকুয়াল টপ, যেহেতু নতুন একটা ভেরিয়েবল আনছে, আমরা যেটা করতে পারি ওই যে নতুন ভেরিয়েবলের মধ্যে এই টপের ভ্যালুগুলোকে দিয়ে দিতে পারি। যদি এটা পরে ইউজ হয়েছে কি না আমি একটু সন্দিহান, একটু দেখতে হবে। তো যেহেতু ওইভাবে লিখতে বলছে আমরা লিখি, এখানে ওগুলো থাকবে, লাস্টে কত থাকবে, 0 থাকবে। তাহলে রেকর্ড ইনভায়রনমেন্ট ইকুয়াল টু টপ, সেজন্য আমরা রেকর্ড ইনভায়রনমেন্টের মধ্যে সেম জিনিসই লিখলাম। এরপরে কি করতে বলছে, আচ্ছা এরপরে আমাদের কই গেল, হ্যাঁ এরপরে রেকর্ড উইথ ইকুয়াল টু অফসেট, তাহলে অফসেটের ভ্যালু কারেন্টলি কত, 64, রাইট। তাহলে রেকর্ডের উইথ কিন্তু এখন 64। তাহলে রেকর্ড উইথ যে ভেরিয়েবলটা আছে, আমি একটু এখানেই লিখি, ভেরিয়েবলগুলোকে আমি এই পাশে লিখি, যে রেকর্ড উইথ
এটা কত হবে 64, তাহলে এখানে 64ই লিখলাম। এরপরে টপ ইকুয়াল টু ইনভায়রনমেন্ট স্ট্যাক ডট পপ, রাইট। তাহলে যেটা হবে ইনভায়রনমেন্ট স্ট্যাকের মধ্যে যেই টপটা স্টোর ছিল সেটাকে এখন আমরা পপ করব। তাহলে ইনভায়রনমেন্ট স্ট্যাকের মধ্যে এই যে এই টপটা আমার সেভ ছিল বা পুশ করা ছিল, তাহলে এটাকে এখন আমরা যদি পপ করি আমরা কি করব, ওই সেম ওয়েতে আমরা এটাকে জাস্ট কেটে দিব, কেটে দিয়ে আমরা এইখানে আবার একটা টপ লিখলাম। এখন এই টপের মধ্যে কে থাকবে, এই টপের মধ্যে শুধুমাত্র যে এই জিনিসটা আবার আসবে, তাহলে ওয়াই ইন্টিজার 0, তাহলে ওয়াই ইন্টিজার 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি করতে বলছে, অফসেটকেও পপ করতে হবে। তাহলে আমার যে অফসেটের ভ্যালু এখন আছে 64-এ, তাহলে আমি যদি অফসেটকে পপ করি অফসেট স্ট্যাক থেকে, তাহলে অফসেটের ভ্যালু কত আসবে, আবার 4 আসবে। তাহলে যেটা হবে আমার অফসেট স্ট্যাকের ভ্যালু এখন কত আসবে, আচ্ছা আমি এটা রাখি ওইটা, এখন ওইটা কিন্তু আসবে হলো 4, এটার ভ্যালু আসবে এখন 4। একটা জিনিস, যখনই যা পপ হচ্ছে, পপ হওয়া মানে কিন্তু সেটা কিন্তু চলে যাওয়া, রাইট। এখানে যখন অফসেট স্ট্যাক যখন পপ হচ্ছে, অফসেট স্ট্যাকটা কিন্তু আমার ওখান থেকে মানে অফসেট স্ট্যাক থেকে জিনিসটা কিন্তু চলে যাচ্ছে। সিমিলারলি ইনভায়রনমেন্ট স্ট্যাক থেকে যখন পপ হচ্ছে ওটাও কিন্তু আমার চলে যাচ্ছে ইনভায়রনমেন্ট স্ট্যাক থেকে। সো আপনারা যেটা করতে পারেন, এই যে এই জিনিসগুলো যখন পপ হইলো তখন জাস্ট একটা সিম্পলি একটা লাইনে কেটে দিতে পারেন, তার মানে জিনিসটা আবার ফাঁকা হয়ে গেছে। অথবা চাইলে নতুন করে আবার আপনারা ইনভায়রনমেন্ট স্ট্যাকটা ফাঁকা দেখাইতে পারেন, বাট দরকার নেই, আপনারা জাস্ট যদি একবার কেটে দেন তার মানে কি পপ হয়ে গেল, অর্থাৎ এখন কাইন্ডলি এখানে আর কেউ নাই, ঠিক আছে। সো ওইটা করলাম, আর হলো এখানে ওই অফসেটের ভ্যালুটা আনলাম, তাহলে অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, এখন দেখেন এখানে যেটা বলছে যে টি এর টাইপটাকে সেট করতে হবে আর টি এর উইথটাকে সেট করতে হবে। তাহলে দেখেন টি এর টাইপটা কি, রেকর্ড টাইপ, তাই না, রেকর্ড ইনভায়রনমেন্ট মানে কি রেকর্ড টাইপটা, তাহলে টি এর যে টাইপ সেটা হচ্ছে আমার রেকর্ড টাইপ, আর টি এর যে উইথ সেটা হচ্ছে রেকর্ডের উইথ ভেরিয়েবল কত ছিল, 64 ছিল, সেজন্য 64। অ্যান্ড যদি মানে ক্যালকুলেশনগুলো নর্মাল ক্যালকুলেশন হয় তাহলে দেখবেন এটা কিন্তু অলওয়েজ হোল্ড করবে যে রেকর্ডের মধ্যে ইন্ডিভিজুয়াল উইথগুলোর যোগফল ওই পুরো রেকর্ডের উইথ। যেমন এখানে দেখেন এই যে 2D ম্যাট্রিক্সটা আছে এটা কত বাই কত, 3/5, মানে টোটাল 15টা সেল, এবং প্রত্যেকটা সেলে একটা করে যেহেতু ইন্টিজার থাকতে পারে, তার টোটাল উইথ হচ্ছে 60, জেড এর উইথ হচ্ছে 60 আর ওয়াই এর উইথ হলো 4, তাহলে দেখেন টোটাল 64, এই পুরা রেকর্ডের উইথ কিন্তু 64 হবে, অ্যাজিউমিং যে ক্যালকুলেশনগুলো নর্মাল ক্যালকুলেশন দেওয়া আছে। এখন কোশ্চেনে আপনাদের যদি ক্যালকুলেশন একটু চেঞ্জ করে দেওয়া হয় অফসেট বা উইথের, তখন কিন্তু এটা নাও মিলতে পারে, ঠিক আছে। তো নর্মাল ক্যালকুলেশনে এটা অলওয়েজ মিলবে, মানে যেটা হয় নর্মালি। তো রেকর্ডের উইথটা 64, ওটা আমরা লিখলাম। এরপরে কি করতে হবে, আচ্ছা এরপরে তো আমার এই পোর্শনটা শেষ, রাইট। তাহলে টিতে রিডিউস হলো, এরপর টি থেকে আইডিতে যাবে, আইডি থেকে সেমিক্লোনে যাবে, সেমিক্লোন থেকে এখন আবার এই ডিতে যাবে। তাহলে এখন যখন সেমিক্লোন থেকে ডিতে যাবে তখন আমাদের কাজ কি, তখন আমাদের কাজ হইলো ওই যে আবার এখানে পুশ করা। তাহলে টপের মধ্যে আইডিকে রাখতে হবে, টাইপকে রাখতে হবে, অফসেটকে রাখতে হবে। তাহলে আইডি কত, আইডিটা হচ্ছে কিউ, অর্থাৎ রেকর্ড টাইপটা, ঠিক আছে। তাহলে এখানে এই কারেন্টলি টপ হচ্ছে আমার এইটা, তো টপের মধ্যে আমরা কাকে রাখবো, কিউকে রাখবো। দেন টাইপটা হচ্ছে রেকর্ড টাইপ, আর এটার আর অফসেটটা কত, কারেন্টলি আমার অফসেটটা কোথায় আছে, কারেন্টলি অফসেটটা আছে কিন্তু আমার 4-এ। তাহলে আমরা যেটা করব এখানে কত নিব, এখানে 4কে নিব, ঠিক আছে। এটা এখানে আমরা কত নিব, এখানে আমরা 4কে নিব। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এরপরে হলো আমাদের দেখেন ওই যে অফসেটের ভ্যালুটাকে এখন আমাদের বাড়াইতে হবে, রাইট। ওটা পুশ করার পর অফসেটের ভ্যালু এখন কত হবে, 4 থেকে টি এর যে উইথ, তাহলে রেকর্ডের উইথটা এখন আমরা যোগ দিতে হবে। তার মানে দেখেন 4-এর সাথে টি এর যে উইথটা কত ছিল, 64 ছিল। তাহলে এখন আমাদের 64 যদি অ্যাড করি তাহলে এখানে হবে কত, 68, তাহলে অফসেটটা এখন 68-এ পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেন হলো আমাদের নর্মাল এগেইন পার্সিংটা হবে। তো আমি আপাতত আর কিছু লিখতেছি না, এগুলো তো আই গেস বুঝতে পারবেন যে এখানে এখন আবার কি হবে, যে এখানে আমার এই যে এইটার জন্য যখন আমরা এইখান থেকে এইখানে যাব তখন হলো এই আইডির করসপন্ডিং জিনিসটা আবার সিম্বল টেবিলের মধ্যে স্টোর হবে। তাহলে এখানে কি স্টোর হবে, জেড, দেন হলো এটার টাইপটা ছিল ফ্লোট, আর এটার অফসেট কত হবে, এটার অফসেট হবে 68। তাহলে আমার এখান থেকে এখানে যাওয়ার সময় যেটা হবে আমি একটু দেখাই, সিম্বল টেবিলের মধ্যে জেড আসবে, ফ্লোট আসবে, আর ইয়াটা হবে 68,
অফসেটটা, দেন আমার ইয়াটা কী হবে 68-এর সাথে কত যোগ হবে, 68-এর সাথে ওটার যে উইথটা সেটা যোগ হবে, তাহলে 68 + 8 মানে কত 76, তাহলে এখানে আমার 76 থাকবে। এবার অফসেটের ভ্যালুটা হবে কত 76, ঠিক আছে। তো এরপর কি হবে, আবার এই পুরো জিনিসটা ডিতে রিডিউস হবে, দেন এখান থেকে আবার এই ডিতে রিডিউস হবে, দেন এখান থেকে আবার এই ডিতে রিডিউস হবে, ডিতে রিডিউস হয়ে ফাইনালি কি আমার এখান থেকে পিতে যাবে, ঠিক আছে। তো কাইন্ড অফ আমাদের এরকম জিনিসটা আসবে, এরকম আমাদের একটা জিনিস আসবে। তো আপনাদের ক্যালকুলেশনগুলো যদি খুব নর্মাল ক্যালকুলেশন দেওয়া থাকে, অর্থাৎ মানে যেইভাবে হওয়া উচিত অফসেটের ক্যালকুলেশন, ইয়ার ক্যালকুলেশনগুলো, উইথ এগুলো যদি সেম থাকে, তাহলে আপনারা দেখেন এই জিনিসটা কিন্তু আগে থেকেই ক্যালকুলেট করতে পারেন। যেমন আমাদের অফসেট শুরু হয় কিন্তু 0 থেকে, দেখেন একদম প্রোগ্রাম যখন শুরু হয়েছে অফসেট শুরু হয়েছে 0 থেকে। সো এখানে দেখেন আমাদের প্রথম কথা, এখানে কিন্তু দুইটা সিম্বল টেবিল ক্রিয়েট হবে। একটা হলো দেখেন এখানে একটা স্কোপ আছে গ্লোবাল স্কোপের মধ্যে ওয়াই আছে, কিউ আছে আর জেড আছে। সো গ্লোবাল স্কোপের মধ্যে আমার এখানে তিনটা জিনিস আছে, ওয়াই, কিউ আর জেড, তাই না। তাই গ্লোবাল স্কোপের যে সিম্বল টেবিল সেটার মধ্যে তিনটা জিনিস থাকবে। আরেকটা সিম্বল টেবিল আছে কি, আরেকটা সিম্বল টেবিল আছে কিন্তু ভিতরের মধ্যে, রেকর্ডের এই যে এই স্কোপের মধ্যে। তাহলে ওই সিম্বল টেবিলের মধ্যে কারা কারা থাকবে, শুধুমাত্র থাকবে হলো জেড আর ওয়াই। তো এখন আমি যদি জাস্ট ডিরেক্টলি অফসেট ক্যালকুলেট করি, আমি বাকিগুলো লিখতেছি না, দেখেন প্রথমটার জন্য কিন্তু অফসেট 0, তাই না, আমরা অফসেট 0 থেকে শুরু করতেছি, তাহলে এটার জন্য অফসেট কিন্তু আমার 0। আচ্ছা, তারপরের অফসেট মানে কিউ এর জন্য অফসেট কত হবে, সেটা হচ্ছে এই যে জিরোর সাথে এইটার যদি আমি উইথটা যোগ দিই, এই ইন্টিজারের যে উইথ, কারণ দেখেন আমার মেমোরিতে কাইন্ড অফ এইভাবে থাকবে যে আমার শুরুতে ওয়াইটা থাকতেছে, এরপরে হচ্ছে আমার পুরা কিউটা থাকতেছে, এরপরে হচ্ছে আমার জেডটা থাকতেছে। সিম্বল টেবিলের মধ্যে কিন্তু এরকম থাকবে বা মেমোরি লেআউটে। সো আমাকে যেটা করতে হবে, ওয়াই এর অফসেটটা যদি আমি জানি, এটার সাথে যদি ওয়াই এর উইথটা যোগ দিই, তাহলে কিন্তু কিউ এর অফসেটটা পাবো, অর্থাৎ কিউ এর যেটা স্টার্টিং লোকেশন সেটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তাহলে এইটার যে অফসেটটা সেটার জন্য কী করতে হবে, ওয়াই এর অফসেট প্লাস ওয়াই এর উইথ, তাহলে ওয়াই এর উইথটা ছিল 4 যেহেতু ইন্টিজার, তাহলে কিউ এর অফসেট কত হবে, কিউ এর অফসেট হবে কিন্তু 4। আচ্ছা, সিমিলারলি জেড এর অফসেট কত হবে, জেড এর অফসেট দেখেন সেটা হলো কিউ এর অফসেট যদি আমি জানি, সেইটার সাথে যদি কিউ এর উইথ যোগ দিই, যেমন কিউ এর অফসেট যদি আমি জানি, এটার অফসেটটা যদি আমি জানি, এটার সাথে যদি আমি এটার উইথটা যোগ দিই, তাহলে কিন্তু আমি দেখেন জেড এর স্টার্টিং পজিশন, রাইট। তাহলে আমরা কিন্তু জেড এর অফসেটটা পাচ্ছি। তাহলে কিউ এর অফসেটটা ছিল হলো 4, কিউ এর উইথটা কত ছিল, কিউ এর উইথ বের করার জন্য দেখেন কী করে, একটা রেকর্ডের উইথ মানে কি ইন্ডিভিজুয়াল রেকর্ডগুলোর যোগফল। তাহলে এইখান থেকে আসতেছিল কত 60, 3 × 5 = 15, 4 × 15 = 60, আর এখান থেকে আসতেছিল কত 4, তাহলে এখান থেকে আসছে 64, তাহলে টোটাল রেকর্ডের সাইজ হচ্ছে 64। তাহলে 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 জেডের ইয়াটা কত হবে, জেডের অফসেটটা কত হবে, যে 64-এর সাথে আমার এই 4টা যোগ হবে, তাহলে 64টা আসতেছে হলো কিউ এর যে উইথ সেটা, আর কিউ এর অফসেটটা ছিল 4, তাহলে হবে কত 68, ঠিক আছে। তাহলে এটা হবে আমার 68। তাহলে আচ্ছা, জেড এর পর যদি আর অন্য কিছু থাকতো সেটার অফসেট কত হইতো, সেটার অফসেট সেটা যেটা হইতো যে 68-এর সাথে আবার কত যোগ হইতো, 8 যোগ হইতো। 68-এর সাথে যদি 8 যোগ হয়, কারণ কি 8টা আসতেছে ফ্লোট থেকে, যে জেডের অফসেট প্লাস জেডের যে টাইপ ফ্লোর, তাহলে সেটা কিন্তু 76। এবং আপনারা যদি খেয়াল করেন আমাদের লাস্টে কিন্তু অফসেট পয়েন্ট করে আছে 76-এ, ঠিক আছে। যদিও এখন পর্যন্ত কোনো সিম্বল আসেনি দেখে সিম্বল টেবিলতে এন্ট্রি হয়নি, বাট যদি আসতো সেটা কিন্তু 76 যে অফসেট সেখানে আসতো। সো তখন আমরা কিন্তু সিম্বল টেবিলের মধ্যে পুট করতাম কত 76 পুট করতাম। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের প্রথম যে ইয়াটা সেটার জন্য কিন্তু সিম্বল টেবিলটা কাইন্ড অফ এরকম হবে, এবং আপনাদের যে ইয়া করে আসছে দেখবেন যে ওই জিনিসটাই আসছে, অফসেটগুলো কিন্তু ওইভাবে মিলে গেছে এটার সাথে। সিমিলারলি পরের পার্টটার জন্য এই যে ভিতরের যে সিম্বল টেবিল সেটার জন্য প্রথমটার জন্য তো অফসেট অলওয়েজ 0, এবং যদি দেখেন যে আমরা কিন্তু ওই কাজটাই করছি, রেকর্ডে যখন ঢুকতেছি অফসেটকে 0 করে দিচ্ছি। সো ইনকেস 0 বাদ দিয়ে যদি 10 থাকতো তখন এখানে অফসেটের ভ্যালু কিন্তু 10 হইতো। সো যেইভাবে থাকবে ওইভাবে আর কি জিনিসটা করতে হবে। আচ্ছা, তাহলে জেডের জন্য অফসেট 0, পরেরটার জন্য অফসেট কত, পরেরটার জন্য হলো জেডের অফসেট প্লাস জেডের উইথ, তাহলে জেড কতটুকু জায়গা নিচ্ছে 3 × 5 = 15, 4 × 15 = 60, তাহলে 0-এর সাথে যদি 60 যোগ করি তাহলে ওয়াই এর অফসেট হবে 60। এবং আপনারা যদি দেখেন যে আমরা যখন ওইটার সিম্বল টেবিল আঁকছিলাম, এই যে ওইটার যখন আমরা সিম্বল টেবিল আঁকছিলাম, এই যে এই সিম্বল টেবিলটা, রাইট, এই যে এইটা বা রেকর্ডের এই যে এখানে পরে তো কপি করছি, এবং দেখেন যে ওইটাই কিন্তু লেখা জেডেরটা 0 আর ইয়ারটা হলো 60। সো আপনারা এইভাবে ব্যাক ট্র্যাক করে জিনিসটাকে ভেরিফাই করতে পারেন যে সেটা ঠিক আছে কিনা। আচ্ছা
আচ্ছা, আমরা যদি এখন ওই যে 8 নাম্বারের সেকেন্ড কোশ্চেনটাতে আসি, এখানে বলছে যে অ্যাজিউম দ্যাট দ্য সিমেন্টিক অ্যাকশন ফর অনলি টু প্রোডাকশনস আর আপডেটেড হোয়াইল অল আদার্স। আচ্ছা, মানে দুইটা প্রোডাকশন রুলকে আপডেট করছে, কোন দুইটা এখানে দেখাই দিছে, আর বাকি সব সিমেন্টিক রুলগুলো সেম। ঠিক আছে, তো আমাকে বলছে যে 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 সিম্বল টেবিলগুলো আছে সেই সিম্বল টেবিলে আপডেটেড কন্টেন্টগুলো দেখাইতে। তো দেখেন এখানে আসলে কিসে কিসে চেঞ্জ করছে আমি যদি একটু দেখি। এই যে অফসেটে একটা ইফেলস আনছে, রাইট, যে আমার এটা যদি ট্রু হয় তখন অফসেটের ভ্যালুটা এটা হয়ে যাবে, আর এটা যদি ফলস হয় তখন আমার যেই পোর্শনটা আগে যেমন ছিল ওরকমই। যেমন একটু দেখাই, আগে আমাদের এই পোর্শনটা কীরকম ছিল, আগে এখানে কিন্তু কোনো রকম ইফেলস ছিল না, ইফ ছিল না আর কি। আগে ডিরেক্টলি আমার এই দুটা লাইন লেখা ছিল, দেখেন এই যে টিআইডি থেকে ডিরেক্টলি এই দুটো লাইন লেখা ছিল। এখন আমাকে শুধু এক্সট্রা একটা চেক আনছে যে এইটা যদি আবার ট্রু হয়, এই জিনিসটা যদি ট্রু হয় তখন হইলো আমাদের করতে হবে যে অফসেটের ভ্যালুটা এইটা করতে হবে, দেন ওই জিনিসটাকে আমাকে এখানে পুশ করতে হবে, পরবর্তীতে অফসেটের ভ্যালু বাড়াই দিতে হবে। ঠিক আছে, সো এইখানে একটা চেঞ্জ। আরেকটা চেঞ্জ হইলো যে এই পোর্শনটা তো আগের মতোই আছে হোপফুলি রেকর্ডের, হ্যাঁ এই পোর্শনটা আগের মতোই আছে, আর এইখানে চেঞ্জ করছে একটু, এইখানে হলে লাস্ট লাইনটা চেঞ্জ করছে। লাস্ট লাইনে দেখেন টি ডট উইথ ছিল হলো রেকর্ড উইথ, এইখানে টি ডট উইথটা ছিল হচ্ছে রেকর্ডের উইথ সেটা, বাট আমাদের এইখানে যেটা করছে যে অ্যালাইন ফাংশনটাকে সে কল করছে, এই অ্যালাইন ফাংশনটাকে কল করছে। তো অ্যালাইন ফাংশনটা কি, আবার অ্যালাইন ফাংশনটা হচ্ছে আমার এই জিনিসটা। ঠিক আছে, অ্যালাইন ফাংশন মানে হচ্ছে আমাদের এই জিনিসটা। তাহলে এইখানে আমার কি আমাদের এই জিনিসটা একই, বাট এখানে যেটা হবে যে উইথের ভ্যালুটা কিছুটা চেঞ্জ হবে আর অফসেটের ভ্যালু কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমাদের ওই কাজগুলো এখন একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি একটু যেটা করি এটাকে কপি করে আমাদের ওখানে নিয়ে যাই। আচ্ছা, তো এটা আসলে আই গেস এটা শর্টকাটে আমি যদি বলি, এটা কিন্তু শর্টকাটেও কাইন্ড অফ করা যাবে, এই পোর্শনটা কিন্তু শর্টকাটে করা যাবে। যেমন আমি একটু দেখাই, আমি হলো এই সিম্বল টেবিলগুলোকে আনি, যেটা হলো আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম, এই সিম্বল টেবিলগুলোকে একটু নিচে আনি। এটা ছিল আমার কাইন্ড অফ সিম্বল টেবিলগুলো, রাইট। সো আমি একটু দেখাই, দেখেন আমাদের এই যে ডিক্লারেশন হওয়ার পর একটা যখন ডিক্লারেশন হয়েছে, পরবর্তী ডিক্লারেশন কিন্তু আস্তে আস্তে আমার D1 এর থ্রুতে। তো একটা ডিক্লারেশন হওয়ার পর আমাদের কাজ কি, যে এই চেকগুলো দেওয়া, অফসেটের ভ্যালুগুলো এই দেখেন একদম ইনিশিয়ালি অফসেটের ভ্যালু কত ছিল, ইনিশিয়ালি আমাদের অফসেটের ভ্যালু ছিল হলো 0, ইনিশিয়ালি অফসেটের ভ্যালু ছিল আমাদের 0, ওখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে দেখেন প্রথম যেই ভেরিয়েবলটা পাইছিল সেটা কিন্তু ওয়াই পাইছিল। আপনার যদি মনে থাকে যে পার্টস ট্রিতে যখন ট্রাভার্স করছেন প্রথম যে ভেরিয়েবল সেটা পাইছিল ওয়াই, দেন সেমিক্রনের পর যখন সে এই D1 যাওয়ার ট্রাই করতো তখন হলো আমাদের ওই সিম্বল টেবিলে পুশটা হয়েছে। সো এখন দেখেন ওই এগেইন সেম জিনিস, যে ওয়াইটা পাওয়ার পর ওয়াইটা যখন সে পাইছে তখন আমার যখন নেক্সট ডিক্লারেশনটা আসতেছে D1 এর থ্রুতে তখন আমার এই চেকটা হয়েছে। তো এখন অফসেটের ভ্যালু হচ্ছে 0, আর টি ডট উইথটা কত, ওয়াই এর উইথটা কত ছিল, ওয়াই তো ছিল একটা ইন্টিজার টাইপ, রাইট, তাহলে ওয়াই এর উইথটা কত ছিল 4, তাহলে 4 দিয়ে 0কে অবশ্যই ভাগ যায়, রাইট, 4 দিয়ে কিন্তু 0কে অবশ্যই ভাগ যায়, যে 4-এ আমি যদি ভাগফল 0 নেই তাহলে 4 × 0 মানে 0, তাহলে 4 দিয়ে কিন্তু তাহলে 0 মডুলাস 4 এটা কিন্তু 0, রাইট, 0 মডুলাস 4 মানে কত 0, 4 দিয়ে কিন্তু 0কে ভাগ যায়, তাহলে আমার ইফটা কিন্তু ফলস। ঠিক আছে, যে 0 মডুলাস 4 মানে কিন্তু 0, তাহলে আমাদের ইফটা ফলস, তাহলে ইফটা ফলস হলে আমাদের এই ভিতরটা কাজ করবে না, তখন কি হবে টপ ডট পুট আইডি ডট লেক্সিম টি ডট টাইপ অফসেট, তাহলে আমার প্রথমবার যেটা হবে ওয়াই এর জন্য আগে যা ছিল সেটাই কিন্তু আমার সিম্বল টেবিলে আসবে, তাহলে ওয়াই আসবে, তারপর কি আসবে টাইপটা আসবে, আর অফসেটের ভ্যালু যা ছিল সেটাই আসবে। ঠিক আছে, এবার অফসেট ইকুয়াল টু কি, অফসেট প্লাস টি ডট উইথ, তাহলে অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ, তাহলে অফসেটের ভ্যালু ছিল 0, তাহলে টি ডট উইথ মানে কত 4, রাইট, তাহলে 0-এর সাথে 4 যোগ করলে 4 আসবে, তাহলে এখন অফসেটের ভ্যালু 4 হয়ে আছে। ঠিক আছে, এরপর দেখেন আমার নেক্সট ডিক্লারেশনের সময় সে যাবে, অর্থাৎ নেক্সট ডিক্লারেশনে সে যাবে। তাহলে আমি একটু দেখাই যে এরপরে সে যেটা করবে, এই পুরোটা ট্রাভার্স করার পর এই ডিক্লারেশনে সে আসলো,
ঠিক আছে, এই ডিক্লারেশনে এগেইন এই সে নর্মালি এই জিনিসগুলোকে ট্রাভার্স করবে, করার পর দেখেন সবার আগে এই যে আমাদের কিন্তু এখানে একটা চেঞ্জ আছে, এই রুলে কিন্তু একটা আমার চেঞ্জ আছে, সেটা হচ্ছে দেখেন রেকর্ডটা যখন রিডিউস হবে তখন কিন্তু আমার এখানে একটা চেঞ্জ আছে, রাইট? তাহলে রেকর্ডটা রিডিউস হচ্ছে হলো আমার যে এই লাইনে, এই যে এই কার্লি বেসটা পড়ার পর, এই কার্লি বেসটা পড়ার পর রেকর্ডটা রিডিউস হচ্ছে। তাহলে ওই সময় কিন্তু আমাদের একটা চেঞ্জ আছে। আচ্ছা, তার আগে দেখেন রেকর্ডের মধ্যেও কিন্তু আবার ডিক্লারেশন আছে, রাইট? রেকর্ডের মধ্যে কিন্তু টিআইডি সেমিক্লোন এগুলো ডিক্লারেশন আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, যখন আমরা রেকর্ডে ঢুকলাম তাহলে কি রেকর্ডের জন্য তো একটা সিম্বল টেবিল আমাকে ক্রিয়েট করতে হবে আগে, তাহলে ওইটা একটু লিখে রাখি, তাহলে একবারেই হবে, পরবর্তীতে ঝামেলা হবে না। তাহলে আমি এই পাশে বানাবো হচ্ছে গ্লোবাল স্কোপের জন্য সিম্বল টেবিল, এই পাশে বানাবো হচ্ছে রেকর্ডের জন্য যে সিম্বল টেবিল সেটা, আর এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস যে সিম্বল টেবিল ছিল সেটা। তো আমি একটু আসি, যে প্রথমে দেখেন আমরা রেকর্ডের এই জিনিসগুলোকে ট্রাভার্স করলাম, নর্মালি ট্রাভার্স করলাম, করে টিআইডি সেমিক্লোন থেকে আবার এই যে এই ডিতে যাওয়ার ট্রাই করতেছি, তখন কিন্তু আমার হচ্ছে আবার ওই যে সেম জিনিসগুলো আবার অ্যাপ্লাই হবে, ঠিক আছে? অর্থাৎ ওখানে যে আমার যেটা দেওয়া ছিল, আমার কী দেওয়া ছিল, আমার দেওয়া ছিল যে এই জিনিসটা, যে অফসেটের সাথে টি ডট উইথটা করতে হবে আগে, অফসেটের সাথে টি ডট উইথটা ভাগ যায় কিনা, অফসেটকে ডিরেক্টলি ভাগ যায় কিনা সেটা আগে চেক করতে হবে। তাহলে আমরা যেটা করি, যখন সে রেকর্ডের মধ্যে ঢুকলো তখন অফসেটের ভ্যালু কত হবে, তখন অফসেটের ভ্যালু কিন্তু হবে 0। তার মানে যে এই জিনিসটা ওভাররাইট করে কিন্তু আবার এখন 0 লিখতে হবে যখন সে রেকর্ডের মধ্যে ঢুকলো, তাই না? তো রেকর্ডের মধ্যে এই যে ঢোকার সময়, অর্থাৎ এই কার্লি বেসটা পড়ার পর যখন সে ঢুকলো তখন কিন্তু আমার অফসেটের ভ্যালু আবার 0 হয়ে যাবে। তো 0 হওয়ার পর এখন হলো আমি যখন এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে অফসেটের ভ্যালু 0, আর টি ডট উইথটা কত, টি ডট উইথটা হলো আমার 60। তাহলে এগেইন 0কে কিন্তু 60 দিয়ে মডুলাস করা যায়, অর্থাৎ 60কে মানে 0কে 60 দিয়ে ভাগ দিলে কত, ভাগফল 0, আর আমার যে আছে মানে আর ভাগশেষ হলো কিন্তু 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য আর কি। অনেক সময় যে 0 থাকলে অনেকে ঝামেলা লাগে, তখন আমরা কী করতেছি, 60-র সাথে 0কে ভাগ করতেছি, 60 দিয়ে 0কে ভাগ করতেছি, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা 0, তার মানে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য। তাহলে এটা যদি ডিভিজিবল হয় তাহলে আমার এই ইফটা কাজ করবে না, তখন আমাদের যে নর্মাল যেই কাজটা ছিল সেটাই হবে। তাহলে এখানে আইডি ডট লেক্সিম আকারে কী যাবে, ওই রেকর্ডের ভিতরের পোর্শনটা যাবে, অর্থাৎ জেডটা যাবে, দেন এটার টাইপটা যাবে, আর এটার উইথটা যাবে। তাহলে টাইপ হিসেবে আসবে ওই যে অ্যারে অফ 3, অ্যারে অফ 5, ইন্টিজার, আর উইথটা কত আসবে 3 5 15, 4 15 60, ঠিক আছে? আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা কিন্তু এই যে উইথের যে চেঞ্জ করছি সেটা কিন্তু এই যে এই রেকর্ডের জন্য করছি, আর কিন্তু কোথাও চেঞ্জ করেনি, বাকিগুলো কিন্তু বলছে যে সবগুলো সেম। সো আমাদের এই উইথের জাস্ট ক্যালকুলেশনটা আমাদের কেয়ারফুল থাকতে হবে রেকর্ডের সময়, রেকর্ডের যখন উইথটা লিখতেছি, বাকিগুলোর জন্য কিন্তু যা আছে তাই, বাকি যেগুলো নর্মাল ইন্টিজার আছে বা অ্যারে আছে ওগুলোর জন্য যা আছে আমরা সেই নর্মাল ওইতেই করতেছি। তাহলে আমাদের এইখানেও কিন্তু এবারও কিন্তু এই পোর্শনটা আর কাজ করবে না, আমাদের নর্মাল যেটা সিম্বল টেবিল সেটাই আর কি আমাদের এই জিনিসটা পুশ হবে। তাহলে আইডি, টাইপ আর অফসেটটা পুশ হবে। তাহলে এখানে আমরা যদি পুশ করি, তাহলে আইডি, টাইপ আর অফসেট, তাহলে দেখেন আমাদের এখন সিম্বল টেবিল হচ্ছে এইটা। তাহলে প্রথমে আইডি, এখানকার আইডিটা ছিল হলো জেড, টাইপটা কী ছিল, ওই যে অ্যারে অফ 3, অ্যারে অফ 5, ইন্টিজার, ওটা এখানে লিখতে হবে। আর উইথটা কত ছিল, উইথটা ছিল হলো আমার, সরি এখানে ছিল অফসেটটা কত, অফসেটটা কিন্তু আবার 0, রাইট? এখানে অফসেটটা ছিল, তাহলে অফসেটটা হবে আমার 0, ঠিক আছে? এরপর কী ছিল, অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস উইথ, আপনাদের কোশ্চেনে এরপর কিন্তু ছিল অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস উইথ, এই যে অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস উইথ, তাহলে অফসেটের ভ্যালু এখন কত করতে হবে, টি এর উইথটা হলো 60, টি এর উইথটা যদি 60 হয় তাহলে যেটা করতে হবে এখন অফসেটের ভ্যালুটা হবে 60, অফসেটের ভ্যালুটা হবে 60, তাহলে এখন কারেন্টলি অফসেটের ভ্যালু থাকবে হলো 60-তে, ঠিক আছে? এখন কারেন্টলি অফসেটের ভ্যালু থাকবে হলো 60-তে। তো এরপর কি হবে, আমরা আবার একটু যাই। তো এরপর দেখেন এখান থেকে আসলো, দেন এই ডিটাকে ট্রাভার্স করবে, এবং এগেন টিআইডি সেমিক্লোনের পর আবার যখন ডিতে যাবে তখন কিন্তু আবার ওই চেকটা হবে, আমাদের যে যে চেকটা ছিল টিআইডি সেমিক্লোনের পর এই ডিতে যাওয়ার সময় চেকটা। তো আমরা যদি একটু চেকিংয়ে আসি, প্রথমে কি বলছে, অফসেটকে টি ডট উইথ দিয়ে মডুলাস করতে হবে। তো এটা যদি 0 না হয়, এখন দেখি অফসেটের কারেন্ট ভ্যালু কত, 60, আর টি এর যে উইথ সেটা কত, টি এর যে উইথ, আমি দেখেন কারেন্টলি কাকে প্রসেস করলাম, কারেন্টলি কিন্তু আমি এই যে এই টিটাকে প্রসেস করলাম, রাইট? এটার উইথ কত, এটা উইথ কিন্তু 4, যেহেতু একটা নর্মাল ইন্টিজার,
রাইট, এখানে কিন্তু একটা নর্মাল ইন্টিজার ওয়াই ছিল, সেজন্য এখন আমাদের যেটা হবে 60কে কি 4 দিয়ে ভাগ যায়, অফসেটের ভ্যালু ছিল 60 আর টি ডট উইথ হচ্ছে 4, তাই না? 60 আর অফসেটের ভ্যালু ছিল 60 আর উইথের ভ্যালু হলো 4, অবশ্যই 60কে 4 দিয়ে ভাগ যায়, তাই না? 4 × 15 মানে হচ্ছে 60, সেজন্য যেটা হবে আমাদের এগেইন ওই ইফটা আর কাজ করবে না, ওই ইফের মধ্যে যে জিনিসটা ছিল ওটা কিন্তু এখনও আমার কাজ করবে না, যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে। সেজন্য আমরা যেটা করব, এই যে এইটাকে আবার অ্যাজ ইউজুয়াল রাখবো, টপ ডট পুট আইডি ডট লেক্সিম। তাহলে এবার আমাদের আসতেছে এখানে ওয়াই আসতেছে, এটার টাইপ কি, এটা টাইপ ছিল আমার ইন্টিজার, আর এটার অফসেট কারেন্টলি, এটার অফসেট কত, কারেন্টলি এটার অফসেট হচ্ছে 60, তাহলে এখানে অফসেট হবে 60। এরপর আবার কি লেখা আছে, অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ, তাহলে অফসেটটা এখন আবার কোথায় আসবে, 64-এ আসবে। তাহলে এখন আমরা রেকর্ডের মধ্যে আসি আর কি, ওই জন্য। তো এরপর যেটা হবে দেখেন, এরপরে হইলো আমরা এখান থেকে D1-এ গেলাম, এগুলা তো নর্মালি ট্রাভার্স হয়ে, এই যে এখন দেখেন রিডিউস হয়ে ডির কাছে গেল, এই রেকর্ডের ডি, এরপরে কার্লি ব্রেসটা পড়লো, তাহলে এখন কিন্তু আমাদের পুরা কাজটা শেষ, মানে রেকর্ডের কাজটা শেষ। তাহলে এই যে যখন শেষ হলো কার্লি ব্রেসটা পড়লো, এই সময় কিন্তু আমার একটা সিমেন্টিক রুল লেখা আছে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলা কিন্তু এখন আমার লেখা আছে। তাহলে দেখেন প্রথমে যেটা বলছে এখানে কী কী চেঞ্জ হবে, রেকর্ডের র উইথ মানে হলো অফসেট, তাহলে এখন কারেন্টলি অফসেটের ভ্যালু কত, কারেন্টলি অফসেটের ভ্যালু হচ্ছে আমার 64, তাহলে রেকর্ডের র উইথ কিন্তু 64, এবং এটা বুঝতেও পারতেছেন যে আমার একটার সাইজ হচ্ছে 60 আর একটার সাইজ হচ্ছে 4, এই জেডের সাইজটা কিন্তু জেডের উইথটা ছিল 60, 3 × 5 = 15, 4 × 15 = 60, 3/5 অ্যারে ছিল, আর ওয়াইটা ছিল হলো একটা নর্মাল ইন্টিজার, তাহলে এখান থেকে আসতেছে 64, তাহলে রেকর্ডের র উইথটা বলছে হলো 64-এ আনতে, তাহলে আমি রেকর্ড র লিখলাম, এটা হচ্ছে আমার 64, তাহলে কারেন্টলি অফসেট যেখানে আছে সেটা। এরপরে এই যে এই কাজগুলো তো হয়েছে নর্মালি যেভাবে হয়, টাইপটা হচ্ছে রেকর্ড হয়েছে। এরপর দেখেন টি ডট উইথ, অর্থাৎ রেকর্ডের উইথটাকে বলছে এই ফাংশনটাকে কল করতে, তাহলে এই ফাংশনের একটা প্যারামিটার আসতেছে 64, আরেকটা প্যারামিটার কিন্তু 8, তাহলে একটা প্যারামিটার আসতেছে 64, এই প্যারামিটারটা আসতেছে হলো 64, আর এই প্যারামিটারটা আসতেছে কত, 8। তো এখন দেখেন 8, বুঝতে পারতেছেন যে 64কে তো 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য যায়, 8 × 8 = 64, রাইট? তাহলে এখানে কত রিটার্ন করবে, এনটাকে রিটার্ন করবে, এন মানে কত রিটার্ন হবে, 64 রিটার্ন হবে, ঠিক আছে? তাহলে এখানে কত রিটার্ন হবে, 64, তাহলে এই জায়গায় আমার কত রিটার্ন হবে, সেটা 64। তাহলে আমরা যদি লিখি যে এখানে তাহলে টি এর উইথটা কত থাকবে, টি এর উইথ কিন্তু আমার 64ই থাকবে, টি এর উইথ আগে যা ছিল সেটাই কিন্তু থাকবে। তো টি এর উইথটা কই গেল, হ্যাঁ এই যে টি এর উইথ কিন্তু আগেও 64 ছিল, এখনও 64 আছে, আমরা ওই ফাংশনটাকে অ্যাপ্লাই করছি, করেও দেখতেছি কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে নাই, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এখান থেকে আমার এখানে গেল, আইডিতে গেল, আইডি থেকে সেমিকলন থেকে যখন D1-এ যাবে এগেইন হলো আমার এখন ওই কাজগুলো করতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, এই যে এইখানে দেখেন একটু জিনিস দেখেন, যখন রেকর্ডটা শেষ হয়েছে তখন কিন্তু ওই যে টপটা পপ হয়েছে, এটা তো বুঝলেন। আমাকে যেটা দরকার যে অফসেটের ভ্যালুটা, এই অফসেটটা কিন্তু এখন আবার কি হবে, ওই যে পপ হবে। তাহলে এই যে এই অফসেটটা, এখানে কোন অফসেটটা আমরা পপ হয়ে আসবে, সেটা হলো আমার গ্লোবাল স্কোপের অফসেটটা যত ছিল, সেটা কিন্তু আমার পপ হবে, কারণ কি গ্লোবাল স্কোপের তো একটা সিম্বল টেবিল থাকে, আর এখানে আরেকটা সিম্বল টেবিল থাকে। তাহলে একটু দেখেন রেকর্ডে ঢোকার আগে আমার গ্লোবাল স্কোপের অফসেট কত ছিল, রেকর্ডে যখন ঢুকবো তার আগ মুহূর্তে আমার অফসেট কত ছিল, আমি একটু দেখি আমাদের ইয়াটা কই। দেখেন রেকর্ডে ঢোকার আগে অফসেটটা কিন্তু ছিল 4, রাইট? এবং আমরা কিন্তু রেকর্ডে ঢোকার টাইমে এগুলা কিন্তু সব সেভ করে রাখতাম, আমাদের যে রুল ছিল যে রেকর্ডে ঢোকার আগে, অর্থাৎ ডি এর আগে দেখবেন যে একটা সিমেট্রিক রুল অনুসারে এগুলো সেভ করে রাখতাম, তাহলে রেকর্ডে ঢোকার আগে কিন্তু আমার ছিল 4, এবং তারপরে কিন্তু দেখেন 0 হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছেন এই অফসেটটাকে যখন পপ করবো তখন কিন্তু আমার ভ্যালু আসবে আবার 4, তাহলে অফসেটের ভ্যালু কিন্তু আবার 4 আসবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু কনফিউজ হয় না, মানে জিনিসগুলো কনসেপচুয়ালি ক্লিয়ার থাকেন, তাহলে দেখবেন যে সমস্যা হচ্ছে না। আচ্ছা, এরপরে কি হবে, তাহলে অফসেটের ভ্যালু হচ্ছে 4। এরপরে দেখেন তাহলে আমাদের অফসেটের সাথে কাকে মডুলাস করতে হবে, টি উইথকে। তাহলে দেখেন আমাদের যেটা করতে হবে, টি এর উইথটা কত ছিল, টি এর উইথটা কিন্তু এখন 64 আছে, রাইট? এই যে আমরা কিন্তু এখন এই যে এইটাকে প্রসেস করতেছি, এই যে এইখান থেকে এখন আমরা কিন্তু যে এইখানে যাচ্ছি, এখন কিন্তু এইখান থেকে আমরা যে এই জায়গাটাতে যাচ্ছি।
তাহলে এখানে টি এর উইথটা কিন্তু এখন 64 ছিল, আর অফসেট এখন আছে কিন্তু 4-এ, তাহলে 4 মডুলাস 64। এটা কি নিঃশেষে বিভাজ্য? এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য না। 64 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু থাকে, তাহলে ভাগশেষ কত থাকে? 4 থাকে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য না। তাহলে এবার যেটা হবে, এবার কিন্তু ইফের কাজটা হবে। এবার হলো আমার ইফের পোর্শনটা কিন্তু এবার আমার কাজ করবে, অর্থাৎ হলো এবার হলো এই পোর্শনটা আমার কাজ করবে। তাহলে এখানে কি বলছে, এটা যদি 0 না হয় তাহলে আমাকে অ্যালাইন করতে হবে, রাইট? এই অ্যালাইন ফাংশনটা আমাকে কল করতে হবে। তাহলে অ্যালাইন ফাংশনটা কল হবে কিসের উপর? অফসেটের উপর। তাহলে অফসেটের কারেন্ট ভ্যালু কত? অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 4, তাহলে আমার হবে অ্যালাইন অফ 4 কমা দিয়ে টি এর যে উইথ, তাহলে টি এর উইথটা কত? টি এর উইথ কিন্তু হবে 64, রাইট? আপনার যদি মনে থাকে টিটা ছিল হচ্ছে আমার বেসিক্যালি রেকর্ডের যে উইথটা সেটা। তাহলে এখন আমরা অ্যালাইন ফাংশনে গেলাম। অ্যালাইন ফাংশনে গিয়ে এবার দেখেন, এবার হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 4 আর কে এর ভ্যালু হচ্ছে আমার 64। বুঝতে পারতেছেন যে এবার কিন্তু এই ইফটা ট্রু হবে না, তাই না? ওই এগেইন সেম, এখানে ভাগশেষ থাকবে 4 বা রিমাইন্ডার থাকবে 4। তাহলে আমাকে যে এই কাজটা এখন রিটার্ন করতে হবে। তাহলে আমাদের অ্যালাইন ফাংশন থেকে আলটিমেটলি রিটার্ন হবে কোনটা? এইটা। তাহলে এখানে কত হবে? 4 প্লাস কে মাইনাস, তাহলে 64 মাইনাস এন মডুলাস কে। তাহলে এন মডুলাস কে মানে কি? এখান থেকে রিমাইন্ডার কত আসতেছে? 4 মডুলাস যদি 64 নেই, রিমাইন্ডার কত আসতেছে এখান থেকে? এখান থেকে আসবে 4। মাত্র দেখাইলাম যে 64 দিয়ে আমরা যদি 4কে ভাগ দেই তাহলে আমার এখানে রিমাইন্ডার আসে কত? 4। তাহলে এখান থেকে কিন্তু আসবে 4, ঠিক আছে? তাহলে এইটার টোটাল রেজাল্ট কত আসবে? এখান থেকে আসছে 60, এখান থেকে আসছে কত? 64। আই গেস যে বুঝতে পারছেন যে ক্যালকুলেশনটা। তাহলে আমাদের এই ফাংশনটা, অ্যালাইন ফাংশনটা কত রিটার্ন করবে? এই 64টাকে রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে এখন তাহলে অফসেটের ভ্যালু কত হয়ে যাবে? অফসেটের ভ্যালু কিন্তু এখন 64 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যালাইন ফাংশনটা 64 রিটার্ন করছে, সেজন্য অফসেটের ভ্যালুটা হবে 64। তাহলে আমাদের যেটা হবে যে এই অফসেটের ভ্যালু এখন 4 থেকে কত হবে? অফসেটের ভ্যালু এখন 4 থেকে হবে 64। অ্যান্ড এরপরে যেটা হবে যে আমাদের দেখেন ওই জিনিসটাকে এখন পুট করতে বলছে, এই যে এই জিনিসটাকে এখন পুট করতে বলছে। তাহলে এখানে কি আইডি ডট লেক্সিম আকারে কে আসবে? এবার আইডি ডট লেক্সিম কিউ, অর্থাৎ রেকর্ডটা আসবে, রেকর্ড। দেন আমরা ওটার টাইপটা লিখবো, সেটা রেকর্ড। আর এটার অফসেটটা তাহলে আমাদের কারেন্টলি কততে চলে গেছে? কারেন্টলি কিন্তু চেঞ্জ হয়ে 64-এ চলে গেছে। অফসেটটা কিন্তু কারেন্টলি চেঞ্জ হয়ে আমার কই গেল? এই যে এখানে 64-এ চলে গেছে। তাহলে আমাদের এখন যেটা হবে, এখানে কি লিখবে? কিউ লিখবো, এটার টাইপটা হচ্ছে রেকর্ড। আর অফসেটটা কত হবে? অফসেটটা হবে কিন্তু এখন 64। তাহলে অফসেটটা হবে আমাদের এখানে 64, ঠিক আছে? আচ্ছা, তো গেল, এই প্রশ্নটা গেল। আর কি কিছু করতে হবে? হ্যাঁ, এরপর দেখেন অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ, রাইট? এই কাজটা করতে হবে। তাহলে অফসেটের কারেন্ট ভ্যালু হলো 64, তাহলে এর পরের ভ্যালুটা কত হবে? টি এর উইথটা কত ছিল? টি এর উইথটাও কিন্তু আমার ছিল 64, আপনার যদি মনে থাকে। একটা রেকর্ডের যে উইথ, সেই উইথটাও কিন্তু ছিল আমার 64, রাইট? এই যে রেকর্ডের উইথটাও কিন্তু স্টিল 64ই ছিল। তাহলে 64-এর সাথে যদি 64 অ্যাড করি কত হবে? 128 হবে। তাহলে এখন আমার অফসেটটার ভ্যালু হয়ে যাবে হলো 128, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা করব, এখানে অলরেডি অনেক ঘিজিমিজি হয়েছে। আমি যেটা করি, আগের কোশ্চেনের এগুলো একটু মুছে দিই, নাহলে পরে বোঝা কঠিন হয়ে যাবে। আর এই পোর্শনের, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন অফসেটের ভ্যালু কারেন্টলি আছে হলো আমার 128-এ। তো এরপর আমাদের কোন জিনিসটা ট্রাভার্স হবে দেখেন। এরপর আমরা যে এই ডিটা ট্রাভার্স হবে, এখানে নর্মালি ট্রাভার্স হয়ে এগেইন যখন এইখান থেকে সে D1-এ যাবে, আবার হলো আমার ওই কাজগুলো হবে যেই কাজগুলো এখানে ছিল। যে প্রথমে অফসেট মডুলাস টি ডট উইথ, তাহলে এবার কিন্তু টি ডট উইথের ভ্যালু কত? টি ডট উইথের ভ্যালু, আমি এটা মানে ফ্লোট টাইপের ছিল, রাইট? এই যে এইটা ছিল ফ্লোট নাকি এটা? হ্যাঁ, এখানকার এই যে এই টিটা কিন্তু ছিল ফ্লোট, এটা কিন্তু ছিল ফ্লোট। তাহলে এখানে আসবে ফ্লোট। অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 128, অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 128। আর এটাকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কি এটা কি ডিরেক্টলি ভাগ যায় না? ভাগ যাওয়া উচিত। 8-এর সাথে 16 গুণ করলে মনে হয় 128 হয়। হ্যাঁ, 8 × 16। তাহলে আমাদের যেটা হবে, আমরা যদি ওখানে আসি, তাহলে অফসেটের ভ্যালু ছিল আমার 128, আর টি ডট উইথটা কত? টি ডট উইথ হচ্ছে আমার 8।
তাহলে 128কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে নিঃশেষে বিভাজ্য, তাহলে আমার এই ইফটা আর কাজ করবে না, তাহলে এই দুটো হবে। তাহলে যেটা হবে এখানে টপ ডট পুট, তাহলে আইডি ডট লেক্সিম, এই আইডিটা কত ছিল, এই আইডিটা আই গেস ছিল জেড, দেন এটার টাইপটা হবে ফ্লোট। আচ্ছা, আর এটার অফসেটটা কত, কারেন্টলি অফসেট কত আছে 128 আছে, রাইট? অফসেট কিন্তু চেঞ্জ হয়নি, যেহেতু ইফটা কাজ করে নাই সেজন্য অফসেট চেঞ্জ হয়নি। দেন এরপরে অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস টি ডট উইথ করতে বসে, তাহলে অফসেটের কারেন্ট ভ্যালু হচ্ছে 128 আর টি ডট উইথ মানে কত 8, তাই না? তাহলে 136 হবে, তাহলে অফসেটের এটা আসবে হলো 136। ঠিক আছে, তাহলে এইটাই আই গেস আমাদের, এরপর তো আর কোনো ডিক্লারেশন নাই, এরপর তো সব চলে গেছে। হ্যাঁ, এরপরে আর কোনো রেকর্ড টাইপের কোনো কিছু ছিল না, সো এরপরে দেখেন জাস্ট সে রিডিউসে চলে যাবে। তাহলে একটু যদি খেয়াল করেন আমাদের এবার কিন্তু অফসেটের আপডেটটা এইভাবে হয়েছে, আর এবার সিম্বল টেবিলের অবস্থা কিন্তু এরকম যে 0, এরপর কিউটা শুরু হইলো আমার কিউ এর রেকর্ডটা অফসেটটা হলো 64-এ, দেন আমার যে জেডের অফসেটটা সেটা কিন্তু গেছে হলো 128-এ। ঠিক আছে, আর সেকেন্ড সিম্বল টেবিল অর্থাৎ রেকর্ডের মধ্যেকার সেগুলার অফসেট আগে যা ছিল সেটাই আছে। তো এটার সাথে প্রিভিয়াসলির সাথে দেখে একটু মানে মিলাই দেখতে পারেন। তো বুঝতে পারতেছেন যে এবার যেহেতু আমরা রুলগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে, তো এবার কিন্তু আমাদের নর্মাল ক্যালকুলেশনের সাথে আর মিলবে না, অফসেটের ক্যালকুলেশনগুলো কিন্তু এখন আর মিলবে না। ঠিক আছে, তো আশা করি এটা আমি বুঝাতে পারছি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে, যে এই অফসেটগুলোর যে চেঞ্জ সেটা দেখাইতে হবে। এইটা যদিও আগেরটাই আছে, এই যে এই চেঞ্জটা জাস্ট দেখালে হবে, এই দুটা এই দুটা সিম্বল টেবিলে জাস্ট দেখাইলে হবে।